সরকারকে সঠিক পথে ফেরাতে প্রয়োজনে আন্দোলন বলেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের কর্মসূচিতে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি সূচনা ফাউন্ডেশনের। জয়পুরহাটের নারী ফুটবল পন্ডে স্থানীয় প্রশাসনের সাফাই, দিনাজপুরে খেলা বন্ধ নিয়ে সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে, এমনটা মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে 5 আগস্টই নির্বাচন দেওয়া যায় বলে মনে করেন তিনি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে কেন এত গড়িমসি, সে বিষয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, 5 মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকারকে সঠিক পথে নিয়ে আসতে উদ্যোগ নেবে বিএনপি। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে, উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনাই কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও দেশ দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে লন্ডন থেকে ভার্চুয়ালি ঝিনাইদহে এক কর্মশালায় যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত নেতাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেবে না সরকার। বুধবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, দলটির নেতারা এখনো পর্যন্ত ক্ষমা চাওয়ার বদলে জুলাই বিপ্লব নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট।
গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রায় সব নেতা। তবুও অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়ে দলের ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি জুড়ে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচির। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে দলটির যে কোনো কর্মসূচিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচনের দিনক্ষণের ব্যাপারেও সরকারের আগের অবস্থানের কথাই জানান তিনি। যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে রিফর্ম, সেই রিফর্মের আমরা আশা করছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। ওইটার পরে রিফর্মের উপরে অনেকগুলো নির্ভর করবে আসলে এক্স্যাক্টলি কবে ভোটটা হবে। গেল 6 মাসে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যারা সমালোচনা করছেন তারা সঠিক বলছেন না বলেও মন্তব্য করেন তিনি। এই গত 6 মাসে এই গভর্নমেন্টের যে অর্জন এটা অভূতপূর্ব। এক্সপোর্টের ফিগার আমরা বারবার বলছি যে আমরা এক্সপোর্টের কোনো ফিগার ম্যানিপুলেট করি না। এক্সপোর্টের গত 4 মাসের এক্সপোর্ট অন অ্যান এভারেজ 15% উপরে বেড়েছে। জয়পুরহাট সহ দেশের একাধিক জায়গায় নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে বলবো যে আপনারা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বহুল আলোচিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। আর অবৈধ সম্পদ অর্জন এবং জালিয়াতির অভিযোগে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ এবং আব্দুল ওদুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। আওয়ামী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত ছিল বিতর্কিত সূচনা ফাউন্ডেশন, অথচ রাজধানীর ধানমন্ডিতে সেই শক্তিধর প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযানে গিয়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠানসমূহ নাই। এদিকে 16 ব্যাংক হিসেবে 41 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে পৃথক মামলা। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী মাধবী দেবনাথ জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও করা হয়েছে মামলা। আব্দুল ওদুদ দ্বারা এবং তার স্ত্রী বেগম মনোয়ারা বেগম টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় একটি মামলা দায়ের হয়েছে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজধানী তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সেখানে যুক্ত আছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আমরা জানতে পেরেছি যে সন্ধ্যার দিকে তারা অনশনে বসেছে। আসলে তারা কি দাবি তুলে ধরেছে এবং তাদের এই অনশন কতক্ষণ স্থায়ী থাকবে বলে আপনি মনে করছেন? আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, যেটা আপনি বলছিলেন যে বিকেল থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের দাবিতে, এবং তাদের যে আন্দোলনটি দীর্ঘদিন ধরেই চলছে, অর্থাৎ 5 আগস্টের পরপর তারা এই আন্দোলন নিয়ে, এই দাবি নিয়ে বিভিন্নভাবে তারা আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। কিন্তু এবারেই তারা প্রথম অনশন কর্মসূচির ডাক দিয়েছেন এবং তারা 7টি দফা দিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, বিকেল 5টার দিকে 5 জন শিক্ষার্থী এই অনশন কর্মসূচিটা শুরু করেছিলেন এবং সেই 5 জনের পর ধীরে ধীরে ছাত্রদের সংখ্যা বাড়তে থাকে এবং এই মুহূর্তে প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থী এই তিতুমির কলেজের মূল ফটকের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা তাদের সেই অনশন কর্মসূচি পালন করছেন। আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে আপনাদের আজকের কর্মসূচিটা, হঠাৎ এই অনশন কর্মসূচিতে কেন চলে যেতে হলো, যদি একটু বলতেন আপনি আমাকে। আবার একটু বলেন প্রশ্নটা। আমি বললাম যে আজকে আপনারা এই অনশন কর্মসূচিতে কেন এলেন? আপনারা দেখেছেন যে আমরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতে প্রায় 6 মাস ধরে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছিলাম এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি।
এবং রাষ্ট্রের কাছে আসলে যেভাবে বোঝানো উচিত, যেভাবে তাদেরকে বোঝানো উচিত সেভাবে আমরা বুঝিয়েছি। তারা সকলেই বিষয়টা বুঝেছে, কিন্তু বোঝার পরেও তাদের যে অলসতা, এই যে কুম্ভকর্ণের ঘুমে তারা ঘুমিয়ে আছেন, সেই ঘুমটা ভাঙানোর জন্যই আমাদের হচ্ছে আজকে এই 7 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি। আমরা মনে করি যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতটুকু ক্যাপাসিটি দরকার, যা যা দরকার সব কিছু তিতুমির আছে। আপনারা বলছিলেন যে 7 দফা আন্দোলন, যদি সংক্ষেপে যদি বলতেন আপনাদের দফাগুলো কি কি? আমাদের এই মুহূর্তে যে 7টি দফা নিয়ে আমরা হচ্ছে আমরণ অনশনে নেমেছি, এই 7টি দফা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলমান রাখতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের আবাসনের খরচ বহন করতে হবে। 24-25 সেশনে ন্যূনতম 2টি আন্তর্জাতিক বিষয় ল এবং জার্নালিজমে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, অর্থাৎ পিএইচডি শিক্ষক নিয়োগ করতে হবে। সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে এবং আমাদের 7ম দফাটি হচ্ছে আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের জন্য জমি এবং অর্থ বরাদ্দ দিতে হবে। ধন্যবাদ। যেটা শুনছিলেন লোপা, যে তারা 7টি দফা দিয়েছেন এবং সেই 7টি দফা যদি বাস্তবায়ন না হয় অতি দ্রুত, তবে তারা এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন। এবং যেমনটি শিক্ষার্থীরা, আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে আমি কথা বলছিলাম এবং তারা বলছেন যে এই আন্দোলন থেকে তারা আসলে সহসাই সরে যেতে চান না। তো লোপা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিতুমির কলেজের সামনে থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল আমাদের সহকর্মী মানিক শিকদার। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। জয়পুরহাটে নারী ফুটবল পণ্ড করায় পক্ষে সাফাই গাইল স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, নারীদের খেলাধুলার এমন বিষয় দেশের সংস্কৃতি এবং সংবিধান পরিপন্থী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর নেক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জয়পুরহাট প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এ মাঠে গেল বছরের নভেম্বরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টি-স্টার নামের একটি ক্লাব। এর অংশ হিসেবে আয়োজন করা হয় নারী প্রীতি ম্যাচের। টিনের বেড়া দিয়ে নারী ফুটবলের আয়োজন করলে তা ভাঙচুর করা হয় মঙ্গলবার। এ ঘটনার পেছনে নারীকে অবরুদ্ধ করে রাখার পায়তারা হিসেবে মনে করছেন অনেকেই। নারী সাব চ্যাম্পিয়ন যখন হয়ে আসে, তারা তখন হচ্ছে বাংলাদেশকে আমরা আগমন করি বা শুভেচ্ছা জানাই, তাদের আমরা নিয়ে আসি। এখানে তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, ভাঙাতে এটা উচিত হয় না। সর্বপ্রথম কথা হলো এটা। খেলাটা চলছিল গত 1-1.5 মাস 2 মাস থেকে চলছিল আর কি। তো চলতে চলতে হঠাৎ করে এতে কোনো অসুবিধা ছিল না আর কি। নারী খেলায় কোনো ধরনের আপত্তি থাকলে তা প্রশাসনের মাধ্যমেই সমাধান করা যেত বলেও মনে করছেন কেউ কেউ। গোটা বিশ্বে নারীদের খেলাকে কেন্দ্র করে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যায়, অথচ তিলকপুরের ব্যতিক্রম। যদি এই খেলাটা বন্ধ করারই ছিল, তাহলে প্রশাসনের মাধ্যমে বন্ধ করাই উত্তম ছিল। আর প্রশাসন বলছে, নারীদের ফুটবল খেলা দেশীয় সংস্কৃতি ও সংবিধান পরিপন্থী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এমন হয় যে সেটা আমাদের দেশীয় সংস্কৃতিকে, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতিকে যদি কোনো ধরনের আঘাত হানে, কোনো বিষয় যদি আমাদের কাছে অভিযোগের বিষয় আসে, আমরা অবশ্যই সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। এদিকে টুর্নামেন্ট স্থগিত করায় নিজেদের ক্ষতির কথা তুলে ধরল আয়োজক কমিটি। দর্শকবৃন্দের আবেদনে এবং তাদের উৎসাহে আমরা একটি প্রমিলা প্রীতি ম্যাচের আয়োজন করি। সব কিছু ভাঙচুর এবং তছনছ করে প্রায় আমাদের লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের ঘটনা দেশের খেলাধুলার উন্নয়নের পাশাপাশি নারী অগ্রগতির পরিপন্থী বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গণমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসনের প্রতি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে দিনাজপুরের হিলিতে নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 15 থেকে 20 জন। হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে স্থানীয় যুব সংঘ ক্লাবের উদ্যোগে নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। তবে খেলার আগে থেকে বিরোধিতা করে আসছিলেন এলাকার কিছু লোকজন। এরই জেরে গতকাল বিকেলে খেলা শুরুর আগে মিছিল নিয়ে এসে খেলা বন্ধের দাবি জানান তারা। এতে আয়োজক কমিটি বিরোধিতা করলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণ করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে আপাতত এই খেলা মাঠে বন্ধ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নারী ফুটবল দল এই তাবলিগেরা খেলাধুলা করতে দিবে না, জায়গা যায় গন্ডগোল, সর্বশেষ মারামারি হওয়া, দুই পক্ষে মার খাচ্ছে, খাওয়া দাওয়া মার খাওয়া শেষ, মারামারিও শেষ, খেলাও শেষ। এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং একই সাথে এই মাঠে যেহেতু একটা রক্ত লেগেছে, এই মাঠে আর কোনো খেলা হবে না। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিপিএল থেকে বিদায় নিল ঢাকা, বড় জয় বরিশালের শীর্ষস্থান আরও মজবুত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে প্রায় 14 পয়েন্ট, অবস্থান করছে 5112 পয়েন্টে। দিনের বেশিরভাগ সময় সূচক ছিল নিম্নমুখী প্রবণতায়। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 124টির দর, কমেছে 206টির, আর অপরিবর্তিত ছিল 65টির দর। লেনদেন হয়েছে 314 কোটি 16 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দুর্বল মৌলভিত্তিক কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেডের। সবচেয়ে বেশি দর হারিয়েছে বিআইএফসি লিমিটেডের শেয়ার। মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল আরেক দুর্বল কোম্পানি হাক্কানি প্লাম্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ার দর। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারকে সঠিক পথে ফেরাতে প্রয়োজনে আন্দোলন, বলছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের কর্মসূচিতে কঠোর হবে সরকার, অভিযানে অস্তিত্ব মেলেনি সূচনা ফাউন্ডেশনের। জয়পুরহাটের নারী ফুটবল পন্ডে স্থানীয় প্রশাসনের সাফাই, দিনাজপুরে খেলা বন্ধ নিয়ে সংঘর্ষ। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।